দারোগা বাবুকে খুঁজতে খুঁজতে ও বাটুলদা, এ আমরা কোথায় এসে পড়লাম গো? যমরাজ্য। আমরা যমরাজ্যে এসে পড়েছি রে। ও বাটুলদা গো, তুমি এটা কি করলে গো? শেষ পর্যন্ত তুমি আমাকে জমের বাড়ি নিয়ে এলে কেন গো? বুঝতে পারছিস না, দারোগা বাবুকে খুঁজতে। ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি। চল তো আগে চিত্রগুপ্তর সঙ্গে দেখা করে আসি। ওর অফিসটা কোন দিকে? আমি নামবো না গো, আমি নামবো না। এরপর তুমি বলবে যমরাজার সঙ্গে দেখা করে আসি। ওরে বাপ রে বাপ রে বাপ! এত দূর আসলাম যখন, যমরাজার সঙ্গে দেখা তো একবার করতেই হচ্ছে। রাম 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 রাম। কি জ্বালা, কি বিপদ! কেন যে গোয়েন্দাগিরি করতে নামলুম? এই তাড়াতাড়ি করুন, সেই কখন থেকে হাম হাম গুড়ি গুড়ি দিয়ে ঘাস খেয়েই চলেছে, খেয়েই চলেছে। চুপ রও ফাজিল ছেলে! তুই বেটা যত নষ্টের গোড়া! কে বলেছিল ফস করে আমাকে এখানে নিয়ে আসতে? কি রে, এত বড় সাহস! স্বয়ং যমরাজার দুধকে তুই তকারি করছে কেন রে? হ্যাঁ, তোদের ওই বুড়ো চিত্রগুপ্ত আমার মতো এমন একজন বাগা দারোগা কাম নবাগত ট্যালেন্টেড গোয়েন্দাকে তুই তকারি করতে পারলে? তুই আমার কোন ঠাকুরদা হলি শুনি? ওই সারসের বংশধর আমাদের পাড়া এসে আমাকেই চেক রাখাচ্ছে। আমি এক্ষুনি গিয়ে চিত্রগুপ্ত স্যারকে রিপোর্ট করা দিচ্ছি। এই না 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 না, দেখো কাণ্ড ছেলের। ওরে তুই আমার ছেলে ইয়ে না, মানে ওই ভেবেই তো দুটো বকাঝকা করেছি। আসলে আসলে কেসটা খুব জটিল, তো মাথার ঠিক থাকছে না। তোর মতো ছেলে আর দুটো খুঁজলে পাওয়া যাবে না রে। থাক থাক থাক, আর এসব বলে কাজ নাই। দয়া করে যা করবার তাড়াতাড়ি করুন, আমার ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে। তুই ঠিক বলছিস। চিত্রগুপ্ত রোজ এই মাঠেই বিকেলে হাওয়া খেতে আসে। হাওয়া খেতে না চাই, আসলে যমরাজার ষাঁড়টাকে ঘাস খাওয়াতে নিয়ে আসে। এইসব করেই তো ওই বুড়ো এখন চাকরিটা করে যাচ্ছে। আমি ঠিক ধরেছি। কি ঠিক ধরেছেন আবার? চিত্রগুপ্ত বাবু যমরাজার ষাঁড়টাকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছিল। তখন হয়তো ষাঁড়টা গুঁতোতে এসেছিল, ভয় পেয়ে উল্টে পড়েছে। তখনই চশমাটা ছিটকে এদিক ওদিক কোথাও পড়েছে। ঠিক ধরেছি। আমি হলাম গিয়ে গোয়েন্দা 7007। দাদা একটু সরে দাঁড়াবেন। আপনি সরে দাঁড়ান। ও বাটুল গো! সেই বৃষ্টি চলল সারা রাত। উদাসবাউল বাধ্য হলেন সে রাতে আমাদের বাড়িতে থেকে যেতে, কিন্তু বুঝিনি সেই রাতে এত বড় ঘটনাটা ঘটে যাবে। হঠাৎ হঠাৎ বাবার ঘর থেকে হইচই চিৎকার চেঁচামেচিতে আমার ঘুমটা ভেঙে গেল। দৌড়ে বাবার ঘরে গেলাম। দেখো দেখো শ্যাম, দেখো তোমার বাউলের কীর্তি দেখো, হাতে নাতে ধরেছি। ঝড় বৃষ্টির এই রাতে ভেবেছিল কেউ টের পাবে না। গোপনে আমার ঘরে ঢুকেছিল, সিন্দুক থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। বাজের শব্দে ঘুমটা ভাগ্যিস ভেঙে গেল আমার। না বাপ, এ বড় অন্যায্য কথা হইতেছে। আমি চুরি করিনি বাপ, আমি চুরি করিনি। পৃথিবীর কোন চোর একবার চুরি করে ধরা পড়ে আজ পর্যন্ত বলেছে যে আমি চুরি করেছি? হ্যাঁ হ্যাঁ, এই নেন বাবু, আপনার টাকা নেন। এ টাকা আমি চাইনি। দেখো শ্যাম, দেখো ও কি বলছে। এটা এটা যে আমার টাকা ও স্বীকার করে নিচ্ছে। শোনো হে উদাস, আমি চাই না এ বয়সে তোমাকে পুলিশের হাতে তুলে দিতে। যা হবার হয়েছে। অভাবে পড়ে অনেকেরই এরকম স্বভাব নষ্ট হয়। ভোরের আলো ফুটবার আগেই তুমি চলে যাও, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। তবে আজকের পর তোমাকে যেন আর এই ঝুমুরপুরে না দেখি, মনে থাকে যেন। কি হলো, এখনো দাঁড়িয়ে কেন?
যাও যাও বলছি। না আসতেছি। ও বাপ, ও বাপ, তুই আমারে ভুল বুঝিস নে রে। আমি চুরি করি রে বাপ। ও বাপ, আমি চুরি করি রে বাপ। বাবা, টাকার বান্ডিলটা ভেজা কেন? আপনি যে বললেন ও সিন্দুক থেকে বান্ডিলটা বের করেছে। হ্যাঁ? ওর হাত হয়তো ভেজা ছিল। তুমি কি বলতে চাইছো টাকার বান্ডিলটা ভেজা বলে ও চুরি করেনি? যাও, বেশি কথা না বাড়িয়ে গিয়ে শুয়ে পড়ো, যাও। ঠিক আছে বাবা, এই হলো সেই 5,000 টাকার বান্ডিলটা। স্ট্রেঞ্জ, টাকাগুলো যে বেশ ভালো রকমই ভিজে গেছিল বোঝা যাচ্ছে। এখনো বেশ কিছু নোট শুকিয়ে কুঁচকে রয়েছে দেখছি। এখানেই তো আমার সন্দেহ। সিন্দুক থেকে যদি উদাস বাউল টাকা বার করে থাকে, তবে টাকাগুলো ভিজলো কেমন করে? আর উদাস যদি চুরি নাই করে থাকে তাহলে ওই কথাটা বললো কেন? কোন কথাটা বাঁটুল বাবু? ওই যে টাকা আমি চাই না। আপনি তাহলে কি বলতে চাইছেন বাঁটুল বাবু? মানে এই নেন বাবু, আপনার টাকা নেন। মানে টাকাটা যে জমিদার মশাইয়ের, এটা উদাস বাউল মেনে নিয়েছে। তারপর বললেন এ টাকা আমি চাই না। এই কথাটার মানে কি? টাকাটাও চাইবে কেন? কেউ দিলে তো চাওয়ার প্রশ্ন আসে। না 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 না, ব্যাপারটা বড় ভাবিয়ে তুলছে আমাকে। আমি নিশ্চিত বাঁটুল বাবু উদাস বাউল এই চুরিটা করেননি। এ কথা নিশ্চিতভাবে বলবার আগে উদাস বাউলের সঙ্গে আমার একবার দেখা করতে হবে। আপনি দেখা করবেন? আমি জানি ওনার আকড়া কোথায়। আমি যাব, তবে একা একা কথা বলবো আমি ওর সাথে। এসব কি বলছেন আপনি? বাবু গো, লোভে পড়ে আমি ওই জমিদার বাড়িতে চলে গিয়েছিলাম। শ্যামেরে দেখার পরেই বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠেছিল। নিজেরে আর সামলায় রাখতে পারলেম নে বাবু। কি করবো বাবু, আপনি আমারই বলি দেন। শ্যাম তাহলে তোমার ছেলে? এগে ওর বয়স যখন 5 বছর, ওরে সঙ্গে নে ওই ঝুমুরপুরে গান শুনে ভিক্ষে করতে যেতেন। জমিদার বাবুর কোনো সন্তানাদি ছিল না। জমিদার গিন্নি আমারই ধরে একটা দিন কেঁদে পড়লেন। শ্যামেরে ওদের কাছে আমি দিয়ে এলাম। ভাবলাম ছেলেটা দুবেলা দুটো পেট পুড়ে খেতে পারবে, বড় মানুষের ঘরে মানুষ হবে। আমার মতো এ বাউল জীবন ওরে দিতে চাইনি বাবু। তাই বুকে পাথর বেঁধে ওরে জমিদার বাবুর কাছে ডেকে এলাম। জমিদার বাবু এজন্যই আমার 5,000 টাকা দিয়েছিল বাবু। ছেলে বিক্রির ওই টাকা আমি খরচ করতে পারিনি বাবু, খরচ করতে পারিনি। তারপর সেই দিন নদীর পাড়ে যখন শ্যাম কিঙ্করের সাথে দেখা হলো, তখনই বুঝলে ওই তোমার ছেলে ছোট্ট শ্যাম। জমিদার বাবু ওই টাকা দিয়ে বলেছিলেন আমি যেন আরো বাড়ি মুখো না হই। ছেলের টানে ঝুমুরপুরে যেতাম গো, দূর থেকে বাড়িটারি দেখি চলিয়ে আসতাম। তারপর শ্যাম কিঙ্কর শহরে পড়াশুনো শেষ করে গ্রামে ফিরে এসে আপনার সব হিসেব ওলট পালট করে দিল, তাই তো? এগে তাই। ওই ঝড় বৃষ্টির রেতে যখন জমিদার বাবু ওনার ঘরে আমারই ডেকে পাঠালেন, আমি বুঝতে পারিনি উনি এত বড় শাস্তি দেবেন আমারে। সেই 5,000 টাকা আপনি জমিদার বাবুকে ফেরত দিতে গেলেন।